আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সালাম বাংলাদেশ, আমি আনিলা হক বলছি স্টুডিও লাল দেয়ালে থেকে। আজকে এই আড্ডাতে আমার দুইজন প্রাণপ্রিয় বন্ধু এসেছেন, তো তাদের সম্বন্ধে একটু বলার আগে একটু বলে নিই। একজন মানুষের নতুন নতুন চোখ দেন, আর আরেকজন সেই চোখ দিয়ে কবিতা লিখে, কবিতা প্রকাশনা করে জগৎ ফাটিয়ে ফেলে, এবং দুজনে মহাবন্ধু। চলুন আমরা একটু কথা বলি। তারিক সুজাত আমাদের কবি বন্ধু, এবং ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী আমার ডাক্তার এবং আমার বড় ভাই। জি অবশ্যই, থ্যাংক ইউ। তোমাকে তো হাক দেওয়া যায়। ঠিক ভালো আছো? কেমন আছো তোমরা? ভালো। শেষ পর্যন্ত তোমার সাথে এখানেই দেখা, শেষ পর্যন্ত এখানেই দেখা। আমি বাংলায় গান গাই। আজকে আমাদের যারা দেখছেন, সারা বাংলাদেশ দেখছেন, বাংলাদেশের বাইরে যারা আছেন প্রবাসী সবাই দেখছেন, কিন্তু আমি তো আপনাদের সবার সম্বন্ধে জানি, কিন্তু যারা দেখছেন তাদের সাথে তো একটু একটু শেয়ার করতে হবে না? সুতরাং আমরা একটু, আমি জানি আপনারা নিজের সম্বন্ধে কিছুই বলতে চান না, এত বিনয়ী, কারণ আপনারা এত বিখ্যাত মানুষ, নিজের সম্বন্ধে কি বলবো বলতে থাকেন, কিন্তু একটু তো বলতে হবে, কারণ সবাইকে একটু জানাতে হবে। বাবু ভাই তো চোখের ডাক্তার, সবাইকে চোখ দিয়ে বেড়াচ্ছেন, আমাকেও চোখ দিয়েছেন, তো ওটা তো ভীষণ ব্যস্ত কাজ আপনার, তাই না? আপনি যে কর্পোরেট একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, এই যে বাংলাদেশ আই হসপিটাল, একটা ব্র্যান্ড, হ্যাঁ, এটা সবাই জানে। তো এই যে আপনার এত বড় একটা সাম্রাজ্য, তো এগুলোর পেছনে একটা ইন্সপিরেশন কাজ করে নিশ্চয়ই, যেটার কারণে আপনি বেঁচে আছেন এবং পজিটিভভাবে এগিয়ে যাচ্ছেন। তো ওগুলোর পেছনে ইন্সপিরেশনটা মানে কি উৎসাহ আপনাকে, কি মানে মেটেরিয়াল যেগুলো আপনাকে দেয়, যে কারণে আপনি সারাক্ষণ হাসতে থাকেন, রোগীদেরকে ভালো করতে থাকেন, এটা আমাদেরকে একটু শেয়ার করুন। আমাদের মিশনটা হলো যে ভিশন ফর দ্য নেশন। আমরা চাই যে আমার দেশ ভালো দেখুক, এবং সেই চিন্তায় আমাদের আই হসপিটাল করা। আমাদের 5টা ব্রাঞ্চ রয়েছে, ধানমন্ডিতে একটা, উত্তরায়, শান্তিনগর, চিটাগং। আর একটা ব্রাঞ্চ যেটা নিয়ে আমি খুব গর্বিত, সেটা হলো রায়ের বাজারে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল। যারা আমাদের এখান থেকে সার্ভিসগুলো নিতে পারছে না, তাদেরকে বিনামূল্যে কম খরচে ওখানে আমরা চিকিৎসা করাচ্ছি। এবং এখানে আনিলা জেনে খুশি হবে যে গত মাসে আমরা 700 অপারেশন করেছি বিনামূল্যে। হ্যাঁ, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য। হ্যাঁ, এটা আসলে তারা যখন দেখে, মানে আমি তাদের সামনে দেখতে পাই যে আনন্দের অশ্রু চোখে, মানে এগুলো একটা অনুভূতি, এবং এইগুলোই আসলে পথ চলার পাথেয়। আমি জানি আপনি সার্জারি করতে করতে অথবা যখন আপনি পেশেন্টদেরকে দেখেন, আপনি রবীন্দ্রসঙ্গীত শুনতে থাকেন, যে একজন মানুষ এত ব্যস্ত এবং এত কঠিন একটা কাজ করেন, কারণ মানব সেবার কাজটা কিন্তু সবচেয়ে কঠিন, কারণ শত শত মানুষের কথা শুনতে হয়, অনেক ধৈর্য থাকতে হয়, অনেক পজিটিভ থাকতে হয়, কারণ বেশিরভাগই নেগেটিভ কথা বলছেন, তাদের স্ট্রেসটা আপনি নিচ্ছেন। আপনি তো একটা মানুষ, আপনার মাথাও ঠিক রাখতে হবে যে ঠিক আছে, ওরা নেগেটিভ, ওদেরকে পজিটিভ করার জন্য আমাকে কিছু করতে হবে। আপনার হাসি, আপনার সুন্দর করে কথা বলা, এই যে রবীন্দ্রসঙ্গীত শোনা, আমার মনে হয় এটাই কিন্তু, এটা যে কত বড় একটা ওষুধ, আমি ঠিক বলেছি না? নিশ্চয়ই, এটা আমাকে নিজেকেও অনুপ্রেরণা দেয়, আবার এনার্জি দেয়। সাথে সাথে যে পেশেন্ট এসে বসলেন, যখন এই টিউনটা শোনেন, আমি দেখি তার মধ্যে একটা পরিবর্তন। উনিও একটা সুন্দর পরিবেশন বসলেন, এবং তার মধ্যে যেটা নেগেটিভ ছিল, দেখলাম যে এই সঙ্গীত তাকেও পজিটিভ করে ফেলে। তো এটা একটা বড় ইফেক্ট। আর আমার মনে হয় যেন গানটা শুনলে আমার ক্লান্তিটা দূর হয়ে যায়। আমি যে কাজ করছি সেটা মনে হচ্ছে যেন আনন্দের মধ্যে একটা জিনিস সময় কাটাচ্ছি, মানে কাজটা আনন্দ। বাবু ভাইকে আমি তার কাজের মধ্যে দিয়ে দেখেছি। আমার একটা কথা বলতে হবে, আজকে যদিও একটা অনুষ্ঠানের মধ্যে এই কথাটা বলতে পারছি, এটা আমার আরও ভালো লাগছে, যে আমার
যে আমার বাবা এবং আমার মা, আমার শ্বশুর সাহেব, আমার শাশুড়ি, এই 4 জনের অপারেশনই কিন্তু অভয় করেছেন। হ্যাঁ, এই কারণে আমি তার কাছে বারবার যেতে হয়েছে। এবং তার যে আরেকটা পৃথক সত্তা, অভয় অসাধারণ আবৃত্তি শিল্পী এবং উনি তার ছাত্র জীবনটাও একটু ভিন্ন রকমের। উনি দুর্দান্ত ছাত্র নেতা ছিলেন। আপনার কবিতার কথা তো আমি জানি, খেলার কথা একটু বলুন না। খেলাটা ক্রিকেট একটা প্যাশন আমার জন্য ছিল, এবং ক্রিকেট আজকে বাংলাদেশ যে পর্যায়ে আছে, যদি আমার ছাত্র অবস্থায় সেই পর্যায়ে থাকতো তাহলে আমি ডাক্তার হতাম না, ক্রিকেট খেলতাম। এবং এটা এতটাই ভালো লাগতো, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা ক্যারিয়ার হিসাবে নেওয়াটা বোধহয় ডিফিকাল্ট হয়ে যাবে, পরে এদিকে চলে এসেছি। প্রতি মুহূর্তে এত পেশেন্ট, এত পেশেন্ট, এত পেশেন্ট, এত ধৈর্য, তার মধ্যে যে আপনি সময় বের করে কবিতা আবৃত্তি করছেন, সময় বের করে যে খেলা, সব কিছু, নিজের শরীরটাকেও ভালো রাখতে হবে, সবাইকে খুশি করেন আপনি, আমি জানি এটা। আমাকেও অনেক সময় দেন আপনি, নিশ্চয়ই, মানে আমাকে ছোট বোন ডাকেন, আদর করেন, ভালোবাসেন। এই যে মাঝে মাঝে আমার ওই ভাঙা গলায় হুক্কা হুয়া গান টান করি, তখন আপনি কবিতা আবৃত্তি করেন, আমরা যে একসাথে মজা করি বাবা মার সাথে, বাবাও মাঝে মাঝে গেয়ে ফেলে, মাও মাঝে মাঝে গান করে ফেলে। তো মাহবুব কি করে ম্যানেজ করেন আপনি এগুলো, মানে কিভাবে হয়? না, সব কিছুর জন্য তো আলাদা আলাদা সময় করে নিই। ওটা তো দেখলাম যে নিজের জন্য ওই সময়গুলো কিন্তু নিজের জন্য, এবং এটা নিজের বাঁচার জন্য, নিজের আনন্দের জন্য এবং নিজের মনটা ভালো রাখার জন্য এটা প্রয়োজন। এবং এটার জন্য খেলাটা অবশ্যই দেখি, গান শুনি, কবিতা। আর তারিক তো যখনই কথা হয় ওর সাথে আড্ডা দিতে যা ভালো লাগে। আমি 90-এর তো একজন বড় মাপের নেতা, এবং কবিতা দিয়ে দিয়ে যে আমাদের রাজনীতির বদলে দেওয়া যায়, সেটা কিন্তু একটা বড় উদাহরণ তারা সৃষ্টি করেছে 90-তে। সেটাও শুনবো নিশ্চয়ই আজকে। আচ্ছা মাহবুব ভাই, আমার একটা প্রিয় কবিতা কি এখন আবৃত্তি করা যায়? মাতৃভূমির জন্য, সৃজন সেনের লেখা। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতা পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, বাবাকে, ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ। ছেড়ে এসেছিলাম আমার প্রিয় কাজলা দিদিকে, ছেড়ে এসেছিলাম আমার জন্মভূমিকে, আমার মাতৃভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আমার জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্সপেটরা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যাবেলা শিয়ালদহ স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়ালি স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির 11 বি নম্বর বাড়িতে একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচাই বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাল্লা ভাষার টান। আমি যাকে দেখলে প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইলো, ভার ভাঙিল, পয়সা দিল না। সেই আমি চারিদিকের ওই টিটকারি ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই জোরে জোরে সেই চিঠি নিয়ে আলোচনা করছিল। আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর
যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বুতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতো তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠেছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাসটুককে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চালচলনে, আদব কায়দায় তখন আমি সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সময় করেই চলে। দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে তখন আমরা রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এক সাহাবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক এক বহুজাতিক নামজাদা কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়ে আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে যখন অন্যদের সঙ্গে অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের মধ্যে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির মধ্যে কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন এক শিকড়বিহীন চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে। এই কবিতার মধ্যে আমরা যেটা পেলাম আর কি, বিশেষ করে 1947 যে আমাদের দেশভাগ, দেশভাগ তো শুধু মানচিত্রের একটা ভাগ না, যে মানুষের মনেরও ভাগ, যে মানুষ বাধ্য হয়ে রাজনৈতিক কারণে এই দিক থেকে পূর্ববঙ্গ থেকে পশ্চিমে চলে গেল, পশ্চিম থেকে অনেকে এখানে চলে আসলো। এবং এই কবিতার ভিতরে যে আপনি যেভাবে চমৎকারভাবে তুলে নিয়ে আসলেন দেশভাগ, আমাদের ভাষা আন্দোলন এবং তৎপরবর্তী যে আমাদের সমাজে নানাবিধ যে সংঘর্ষ, চিন্তা থেকে আরম্ভ করে বিশ্বাসের ক্ষেত্রে, অসাধারণ। এটা আসলে এবং একটা কথা আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে আমাদের সাহিত্যে কিছুদিন আগে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্রের নামে একটা মুক্ত বিশ্ববিদ্যালয় হয়েছে। সেখানে একটা সেমিনার হয়েছিল, সেখানে বাংলাদেশ থেকে সেলিনা হোসেন গিয়েছিলেন এবং পাকিস্তান থেকে এবং ভারতের নানান জায়গা থেকে অনেক লেখক সাহিত্যিকরা এসেছে। সে দেশভাগের উপর কি হয়েছে আমাদের সে কবিতায়, উপন্যাসে। আমাদের বাংলাদেশে একটু সেই তুলনায় কম কাজ হয়েছে দেশভাগ নিয়ে, কিন্তু আমরা যদি পশ্চিমের দিকে তাকাই সেখানে সে সাদাত হাসান মান্টো, উনি তো চলে গেলেন সেই পাকিস্তানে, এবং পাকিস্তানে যাওয়ার পরে যে কবছর উনি বেঁচে ছিলেন, উনি মাত্র 43 বছর বয়সে মারা গেছে, কিন্তু তার লেখার একটা বড় অংশ জুড়ে ছিল সেই দেশভাগ। আমার এইবার মানে এটা একটা, আপনি যে কবিতাটা পড়বেন আমি তো জানতাম না, তা আমার এই ফেব্রুয়ারিতে একটা কবিতার বই বেরিয়েছে, ওই বইটার নাম আছে ছিন্ন ডানার মানুষ পাখি। এই কবিতাটাও আসলে দেশভাগ না, ওই যে ইয়ের মতো কাবুলিওয়ালা যেরকম হয় না, অনেক কিছু নিয়ে আসে, পশ্চিমে সান্টা ক্লজ। আপনি যেমন সান্টা হয়ে আমাদের জীবনে অনেক কিছু করে যান, এই না সান্টার মতো। আমি তো বিদেশ বিভূয়ে থাকি, আমি তো প্রবাস বাংলাদেশ দুটো মিলিয়ে থাকি, তো সেখানেও মাঝে মাঝে ডিএচএল পোস্ট চলে আসে এত বড় বড়,
ওর গাদা গাদা কবিতার বই। তো আমার স্বামী ওর নামই দিয়েছে ডিএচএল রাইটার। অবশ্য সেগুলি শুধু ইয়ে না, মানে কবিতার বই না। এবং সবচেয়ে মজার বিষয় মামুন ভাই, আপনি যখন এই কবিতাটি আবৃত্তি করেন, মনে আছে আপনাকে আমি বলেছিলাম যতবার আমরা একসাথে হই, গতবার যখন কবিতা আবৃত্তি করছিলেন মিখায়েল আমার স্বামী বলছিলেন, আমি অনেকক্ষণ ধরে শুনলাম, অনেকের কিছুই শুনলাম, আমি অনেক কিছুই বুঝতে পারিনি, কিন্তু আমি এত ইমোশনাল হয়ে গেলাম কেন কবিতাটা শুনে। তার মানে ভাষা কোনো ব্যাপার না, এটা যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার যে টোনে বলছেন, যেভাবে আপনার মানে উপস্থাপনা, সব কিছু মিলিয়ে ও খুব ইমোশনাল হয়ে গেল। আমার বাবার চোখেও পানি, আমার মার চোখেও পানি, সবার চোখে পানি। মানে পানি আসাটা সেটা দুঃখ না, কিন্তু এই যে আবেগ দিয়ে, এত ভালোবাসা দিয়ে, এত যাকে বলে প্যাশন দিয়ে যে আপনি করছেন, এবং সেটা আপনার কাজেও কিন্তু প্রতিফলিত। প্যাশনটা থাকতে হয়, প্যাশন ছাড়া কিছুই হয় না, কিছুই হয় না, প্যাশনটা দিয়েই এটা এগোতে হয়। কবি, আচ্ছা ওর নামই কিন্তু কবি। আমার স্বামী তো দিয়েছে ডিএচএল রাইটার, আর আমি তো দেখি কবি বন্ধু। তো কবি বন্ধু, তো সবাই তো তোমাকে চেনে, কিন্তু সবার সাথে একটু তো শেয়ার করতে হবে তোমার কেরিয়ারের ব্যাপারটা, তারপরে আমরা অন্যান্য ব্যাপারে আসবো। আমি যদি মানে আমার কেরিয়ারের কথা বলতে যাই, তাহলে আমার অনেক কিছুই মানে একটু অন্য ধরনের। যেমন আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে, কিন্তু আমি আমার যেদিন আমার কর্মজীবন যে শুরু হলো, যদি আর্লি 90s কথা বলি, তখন আমার মূল সময়টা আমি ব্যয় করতাম গ্রাফিক ডিজাইন এগুলোর পেছনে। তারপরে 93 থেকে আমি আস্তে আস্তে চলে গেলাম ইন্টেরিয়র ডিজাইন এগুলোর দিকে, এবং ধীরে ধীরে মানে এই চলার পথ ধরে আমার মূল জায়গাটা ঠিক ছিল যে আমি দুটো জায়গায় কাজ করেছি, একটা হচ্ছে ডিজাইন এবং আরেকটা হচ্ছে মিডিয়া। এবং মিডিয়াতে আমার সম্পৃক্ততা তার আরও বছর 10 পর আমি একটা পর্যায়ে আমাদের যে জাতীয় দৈনিক ভোরের কাগজ, এই কয়েকদিন আগে আমরা এর 25 বছর পূর্তি উদযাপন করলাম। আমি এটার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছি এখন পর্যন্ত। তো সেখানে আমি নিজেকে যুক্ত করলাম এবং চেষ্টা করলাম যে, কারণ ভোরের কাগজের একটা ঐতিহ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষের একটা দৃঢ় অবস্থান এবং তারুণ্যের জয়গান, এবং সেই ধারাবাহিকতায় পরবর্তী সময় আমাদের টিম আমরা দেশ টেলিভিশন করলাম। আর এখন আমি কাজ করছি এগুলোর বাইরে, নিউ মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে, মোবাইল প্ল্যাটফর্ম এগুলো নিয়ে, মোবাইল অ্যাপস, এবং গত 2 বছর আমি অনেক বেশি সময় দিচ্ছি যেখানে আমরা শুরু করেছিলাম, যেখানে আনিলাও ছিল, সেই গ্রাফিক ডিজাইন, বুক প্রোডাকশন এগুলোতে আমরা কাজ করতে গেলে অনেক সময় দেখি যে হয়তো আমি স্বাধীনভাবে একটা কাজ করতে যাচ্ছি, যেমনটা যাচ্ছি, আমার ক্লায়েন্ট সেটা হয়তো সেভাবে পারা করছে। এখানে একটা ব্যাপার আছে তারিক, কি বলবো, আসলে গ্রাফিক ডিজাইন ব্যাপারটা আমাদের বাংলাদেশে এখনও উচ্চ হয়ে আছে। এখনও গ্রাফিক ডিজাইন যে সব মানে বিষয়টা, এটাই অনেকে বোঝে না। গ্রাফিক আর্ট এবং গ্রাফিক ডিজাইনের মধ্যে গুলিয়ে ফেলে। বেশিরভাগই মনে করে এটা গ্রাফিক আর্ট, এবং গ্রাফিক ডিজাইন যে শব্দটা, মানে এটা তো একটা বিষয়, এটা তো কমার্শিয়াল আর্ট, এটাকে সবাই গ্রাফিক্স ডিজাইন বলে। এটা কিন্তু খুবই ভুল, কারণ সবার ধারণা গ্রাফিক ডিজাইন হচ্ছে ওই ডেস্কটপ পাবলিশিং, কম্পিউটারে গ্রাফিক্স করা মানে গ্রাফিক ডিজাইন। আসলে কমার্শিয়াল আর্টে গ্রাফিক ডিজাইন অবশ্যই ডেস্কটপ পাবলিশিং আছে, সেটার পাশাপাশি বইয়ের কাজ, পোস্টার মানে পাবলিকেশনস, ইলেকট্রনিক মিডিয়া, ফিল্ম মেকিং, সব কিছুতেই কিন্তু গ্রাফিক ডিজাইন আছে। ইন্ডাস্ট্রিতে আমরা একটা নতুন মাত্রা দিয়েছে এবং এটা একটা আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য ওর একটা বড় ভূমিকা রয়েছে। কারণ ও প্রকাশক হিসাবে ও যেভাবে ও যে গুণগত মান রক্ষা করে ভালোভাবে প্রোডাকশন করছে, কারণ অনেকেই তো প্রিন্টিং করছে বাংলাদেশে, এবং বাংলাদেশ কিন্তু প্রিন্টিংয়ে প্রতি বছরই অনেক পুরস্কার পায়। প্রথম বাংলাদেশের গ্রাফিক ডিজাইনে যে অ্যাওয়ার্ড, সেটা আনিলা, আমি তুমিও তো পেয়েছো। আমি দুবার, একবার নেপালে, একবার দিল্লিতে, তখন আমরা একসাথে গিয়েছি সেখানে, এবং আমরা দেখেছি যে এটা আসলে বিশাল ইন্ডাস্ট্রি বাংলাদেশে। আমরা আনিলা যে কথাটা বললো, আমার তো নিজেরই অভিজ্ঞতা আছে। একদিন আমাদের এক শিল্পী বন্ধু, তরুণ বন্ধু, সে আবার আরেকজন বন্ধুকে বলছে, আরে উনি কিন্তু আমাদের মতোই শিল্পী, মানে বুঝাতে গিয়ে। তো আনিলা যে কথাটা সুন্দর করে বললো যে গ্রাফিক ডিজাইন হচ্ছে মানে আর্ট অফ কমিউনিকেশন, যে আমি যে কাজটা করছি, যে আমার একটা টার্গেট অডিয়েন্স থাকবে, তার কাছে আমি কিভাবে পৌঁছতে পারছি। তো বই প্রোডাকশনের ক্ষেত্রে আমি এই ব্যাপারে আমাকে
এই ক্ষেত্রে আমি আমার বাবাকে স্মরণ করব, ভাষা সংগ্রামী তোফাজ্জল হোসেন, আমার স্ত্রী নাজনীন হক মিমি এবং লেখক মুনতাসির মামুন। বছর 5-6 আগে ওরা বললো যে তারিক, তুমি তো এই কাজটাই করো, কিন্তু তুমি অন্যদের জন্য করো, এবার তুমি নিজের জন্য কিছু করো। মানে যে কাজটা তুমি চেষ্টা করলো অন্য জায়গায় তুমি বাধাগ্রস্ত হতে তুমি যখন আমার পিছনে লেগে আছো, হ্যাঁ আমি তোমাকে অনেক উৎসাহিত করেছি কতগুলো যে আমার লিখতে হবে বই, এবং অবশ্যই আমরা লুকিং ফরওয়ার্ড আর আমাকে শেখাবেন কবিতা আবৃত্তি অবশ্যই। এবং মাহবুব ভাই এই বছরও আমরা তৃতীয়বারের মতো বাংলা একাডেমির বইমেলা অংশগ্রহণ করেছি এবং আমরা 2016 সালে বিষয় এবং গুণগত মান সম্পন্ন সর্বাধিক বই প্রকাশের জন্য জার্নিম্যান বুকস পুরস্কার পেয়েছে। তা আমি এখানে মনে করি যে এখানে কৃতিত্ব শুধু আমার তোমার কোম্পানির ব্র্যান্ডের নাম তো জার্নিম্যান বুকস, বইটা আবার করেছি জার্নিম্যান বুকস নামে। তো সেখানে আমাদের যদি প্রকাশিত বইগুলো এর বিষয়ে যদি ইয়ে করি, তো এখানে আমাদের একটা বড় অংশ নিয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের লোকশিল্প, তারপর আমাদের ইতিহাসের নানান পর্যায়ে, এবং আমরা কয়েনের উপর বই করেছি। আমরা একটা সিরিজ বই করছি লেখক অধ্যাপক মুনতাসির মামুনের। সে প্রথম বইটি ছিল ঢাকার লালবাগ ও বড় কাটরা, তারপর হচ্ছে ঢাকার খালপোল ও নদীর চিত্রকর, আর একটা হচ্ছে হারিয়ে যাওয়া দেশ এবং হারিয়ে যাওয়া ঢাকার খোঁজে। এই বইগুলো উপস্থাপনের ক্ষেত্রেও আমরা চেষ্টা করেছি যে যেমন এখানে যেমন হারিয়ে যাওয়া দেশ সর্বশেষ যে বইটি, এটা হচ্ছে ইউরোপীয় যে চিত্রশিল্পীরা যারা নানান কারণে হয়তো প্রফেশনের কারণে এখানে এসেছিল, এর মধ্যে কেউ পেশাদার শিল্পী আছে, কেউ অপেশাদার শিল্পী আছে। এই ছবিগুলি খুবই দুর্লভ। এটা লেখকের প্রায় 30 থেকে 35 বছরের সাধনার ফসল এই বইটা। এবং আমি ওনাকে উদ্বুদ্ধ করেছি যে আপনি এই লেখার কাজটি করেন, কারণ আমাদের জানা উচিত, এই প্রজন্মের জানা উচিত। এর অধিকাংশ ছবি ব্রিটিশ মিউজিয়াম এবং রয়্যাল আলবার্ট মিউজিয়ামের কাছে আছে। তো এইখানে আমি একটা মেটাল, আগের বইটা ইউজ করেছিলাম একটা উড কার্ভিং ইয়েতে, কারণ আমাদের এখন অনেক টেকনোলজি হাতের কাছে চলে এসেছে। আমি যখন ইন্টেরিয়ারের কাজ করতে যাই তখন আমরা এইসব প্রযুক্তির ব্যবহার করতে পারি সেই জায়গায়। তা হচ্ছে বইতে কেন না, যেমন আমাদের লোকশিল্পের একটা বইয়ের ভিতরে আমরা একটা নকশি পাখা বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু সেই আমার গ্রামের যেই শিল্পী যে নকশি পাখা তৈরি করে তাকে দিয়ে বানানো, ওটা একটা ছোট রেপ্লিকা ফর্ম। রেপ্লিকা বলবো না আমি, কারণ ওটা প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিক ডিজাইন। তো ফ্যাশনে আমি ওই পাখা প্রমোট করার জন্য আমি আমার নিজের ডিজাইনে ওই পাখার ওই রবীন্দ্রনাথের কবিতা, জীবনাথ দাশের কবিতা বা নজরুলের কবিতা, ওটাকে প্রিন্ট মেকিংয়ে প্রিন্ট করে ওই পাখার ফর্মে পাখাও ব্যবহার করেছি, অরিজিনালটা যেটা ওরা হাতে বোনে, ওটা ছাড়া ওই ফর্মে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে করে আমি ফ্যাশন শোতে ওটাকে ইন্ট্রোডিউস করিয়েছি যে এভাবেও কিন্তু পাখা বানিয়ে এটাকে হাই ফ্যাশনে নিয়ে যাওয়া যায়। মানে আমাদের লোকজ শিল্প যেটা এখন পর্যন্ত কিন্তু আসেনি, আমাদের এখন এই ভাবনাটা এখনো আসেনি। আনিলার এই দিকটির কথা আমি খুব মানে জোরালোভাবে বলতে চাই, কারণ আমি আনিলার কাজের সাথে শুরু থেকে পরিচিত, আমরা একসঙ্গেই কাজ শুরু করেছি বলা যায়। তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শিল্প মাধ্যমে আমরা যারা কাজ করি, যে মাধ্যমেই কাজ করি, সেটা গ্রাফিক আর্ট হোক, সেটা কবিতা হোক, সেটা গান হোক, আমাদের যে শিকড় সন্ধানী হতে হবে আমাদেরকে, আমাদের শিকড়ের কথা আমাদের তুলে আনতে হবে। পৃথিবীর কোনো ভাষার কোনো লেখক শিল্পী সে সার্থক হয়নি যে মাধ্যমে কাজ করে থাকুক, যে তার নিজের রুটকে ভুলে গেছে, তুলে আনতে পারেনি। সে আমি যদি সেই স্পেনের কবি লোরকার কথা বলি, সে তার দেশ মাটির কথা তুলে এনেছিল। আজকে যদি আমার দেশের সেই জীবনানন্দ দাশের কথা বলি, তার কবিতায় যেভাবে দেশ উঠে এসেছিল, আজকেও আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করে, এবং শুধু বাংলা ভাষার পাঠকদেরকে না, সারা বিশ্বে গত শতাব্দীর একজন শ্রেষ্ঠতম কবি হিসাবে জীবন দাসকে নতুনভাবে শনাক্ত করছে। তার কবিতা এর ইতিমধ্যে পৃথিবীর বহু ভাষায়, ফরাসি ভাষায়, জাপানি ভাষায় এবং ইংরেজিতে তো বহু আগেই হয়েছে, অনুবাদ হচ্ছে। তো এইভাবে আমি মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে আমরা সেই আজকের প্রজন্মে যারা, তারা কজন অধ্যাপক অজিত গুহের কথা স্মরণ করতে পারবে বা মনে রাখতে পারবে, বা আমাদের যে গুরুসদয় দত্তর সেই ব্রতচারী আন্দোলন, মুকুল ফৌজ, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যে তারা তখন তাদের শৈশবটা কেটাতে কিন্তু সেই ব্রিটিশ ঔপনিবেশিক সময়, এবং 47 থেকে 52 কিন্তু বেশি দিনের ব্যবধান না, এবং সেই 52-53 সালে একটি আমাদের কবি হাসান হাফিজুর রহমান তার সম্পাদনা একটি সংকলন বেরিয়েছিল, তার নাম ছিল 21শে ফেব্রুয়ারি, এবং সেই সংকলনে যারা লেখক ছিল তাদের গড় বয়স 17 থেকে 22 বছরের মধ্যে, এবং তারাই কিন্তু পরবর্তী সময়ে 60 বছর 70 বছর পর বাংলাদেশের এখনকার যারা
কয়েকদিন আগে আমরা সেই সংকলনের একজন কবিকে হারালাম, সৈয়দ শামসুল হক, শামসুর রহমানের কবিতা সেখানে আমরা পেয়েছি। সেখানে আমরা ওমর একুশের দুটো গান, একটি আব্দুল গাফফার চৌধুরীর লেখা আর আরেকটি আমার বাবার লেখা, রক্ত শপথে আমরা আজকে তোমারে স্মরণ করি, আর হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। সেইখানে কিন্তু আমরা পাই সেই মুর্তজা বশিরের সেই কাঠখোদাইয়ের কাজ, তারপরে সেখানে আমরা বিজন চৌধুরীর কাজ পাই, সেই সংকলনে আমরা পাই মুনীর চৌধুরীর কবর নাটক। এর কেন এই কথাগুলো বললাম, সেই সময়কার তরুণ তারাই নির্ধারণ করে দিয়েছিল যে আমাদের দেশের প্রগতিশীল সাহিত্যের ধারা কোন পথে হাঁটবে। এবং সেই সংকলনের যিনি প্রকাশক, পুঁথিপত্র প্রকাশনী সুলতান সাহেব, উনিও কিন্তু বাংলাদেশের প্রগতিশীল প্রকাশনের একজন প্রতিকৃত। এবং সেই সংকলন বের করতে গিয়ে হাসান হাফিজুর রহমানকে গ্রামের বাড়িতে গিয়ে একটা জমি বিক্রি করে আসতে হয়েছিল। এই যে নিষ্ঠা, আমাদের ইতিহাস রাজনৈতিক নেতাদেরকে শুধু বীর বানিয়েছে, কিন্তু সে 52 থেকে 71 পর্যন্ত পাকিস্তান বিরোধী আন্দোলনে আমাদের বহু লেখক, যদি আমি রণেশ দাশগুপ্তের কথা বলি, সত্যেন সেনের কথা বলি, সর্দার ফজলুল করিমের কথা বলি, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর থেকে মোফাজ্জল হায়দার চৌধুরী, তারাও কারারুদ্ধ ছিলেন এবং কারাগারে বসে তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কাজগুলি করে গেছেন। এবং 1971 সালের সেই 14 ডিসেম্বর আমরা দেখেছি যে পাকিস্তানি হানাদার বাহিনী কীভাবে নৃশংসভাবে আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জাতীয় ইতিহাসে যারা অন্য মাধ্যমেও কাজ করেছে, শিল্প সাহিত্য এবং নানান জায়গায়, তাদেরকে আমরা সম্মান দিয়েছি, কিন্তু তাদের প্রকৃত বীরের মর্যাদা সম্মান আমরা এখনও দিতে পারিনি। এই জায়গাগুলোতে আমাদেরকে একটু উদার হতে হবে এবং আমরা যেন কার্পণ্য না করি, না হলে আমরা নতুন প্রজন্মকে এই প্রগতিশীল ধারায় আকৃষ্ট করতে পারবো না। এগুলো আমি ঠিক প্রশংসা করবো না, এগুলো আমাদের সময়ের কথা, আমাদের প্রজন্মের কথা। এবং আমরা যদি আমাদের একটু আগে যেটা মাহবুব ভাইয়ের কথায় বের হয়ে আসলো, মাহবুব ভাই কিন্তু আমরা অনেকেই জানি বাংলাদেশে অনেক ডক্টর আছে, অনেক হসপিটাল আছে, তারা কিন্তু তাদের কাজটা করে যাচ্ছে, রেগুলার যে কাজটা, কিন্তু পাশাপাশি ওনারা যে এটাতে তার দায়িত্ববোধ থেকে যে আমাদের যারা দরিদ্র জনগোষ্ঠী, তারা যারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত, তাদের জন্য ওনারা আলাদা ক্লিনিক করেছে। অবশ্যই আমরা এই ধরনের এটা অনেক বড় পাওয়া কিন্তু বাংলাদেশের জন্য। আর শুধু এটাই নয়, অনেক ডাক্তারের সাথে দেখা হয়, অনেক বছর ধরেই দেখা হয়, দেখি সব ডাক্তার কিন্তু হাসি মুখে পেশেন্টদের সাথে কথা বলার সেই ধৈর্যটা রাখে না। তারাও ক্লান্ত হয়ে পড়ে, তাদেরও হাসিটা ফুরিয়ে যায়, কিন্তু ওই যে পেশেন্ট আসছে, সে যে আশা নিয়ে আসছে ডাক্তারের কাছে, একটা হাসি দিলে কিন্তু তার রোগের আমি বলবো 90%ই চলে যায়, 10% থেকে যায়। একটু কথা বললে কিন্তু কথাতেই কিন্তু রোগগুলো বেরিয়ে যায়। এবং মাহবুব ভাইকে আমি দেখেছি এই হাসি দিয়ে, এই যে রবীন্দ্রসঙ্গীত চলছে, যখন কথা বলছেন, আমার মতো একটা পেশেন্টেরও কিন্তু 90 না 100% চলে গেল, ঠিক বলেছেন, নতুন চোখ পেয়ে গেলাম। আবার আমি দুদিন আগে আমাদের কবি সব্যসাচী সৈয়দ শামসুল হকের তার শৈশবের উপরে লেখা হে বৃদ্ধ সময় একটা বই পড়ছিলাম। ওনার বাবা একজন চিকিৎসক ছিলেন, তো উনি ওনার বাবার উনি যখন তার রোগীদের দেখতেন, উনি আড়াল থেকে লক্ষ্য করতো এবং সে আবার অনেকের কথা শুনতো। তো একদিন সে একজন পেশেন্টকে বলতেছিল যে ডাক্তার হচ্ছে, মানে তার বাবার কথা, যে ফেরেশতার মতো, সে বাসায় যখন আসে রোগী অর্ধেক সুস্থ হয়ে ওঠে। ডক্টররা এদিকে পিছিয়ে আছি, কারণ হয় কি, যখন ট্রেনিং অবস্থায় আমরা ঠিকই অ্যানাটমি ফিজিওলজি, কিন্তু বিহেভিয়ারাল সায়েন্সটা কিন্তু আমাদের জায়গায় আসেনি। ফলে হচ্ছে কি, একজন মানুষকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে খুব বড়ভাবে অবহেলা করা হয়েছে আমাদের এই সিলেবাসে। এটাকে নিয়ে আসতে হবে এবং যারা ভালো করছেন তাদেরকে 1 নম্বর বলবো, চিকিৎসার ক্ষেত্রের চেয়ে তার ব্যবহার কেমন সেটাই কিন্তু মানদণ্ড হয়ে যায়। আর একটা জিনিস লাইটার টোনে একটু বলি যে আজকাল ও অনেক কিছু করছে, কিন্তু সাথে সাথে দেখলাম আমার রোগীরাও কিছু ওর দিকে চলে যাচ্ছে। এই জন্য যে চেহারার একটা মিল আছে। কিছুদিন পরে শুনলাম তারেক এসে বলছে যে মাহবুব ভাই আমাকে তো এই ঘটনাটা বলতে হবে, এটা তো আমাকে বলতে হবে। তারে কি বলো, এটা তুমি বলো তাড়াতাড়ি বলো, কারণ তোমাকে অনেক কিছু করতে হবে আজকে। আমি একটা অনুষ্ঠানে গেছিলাম ঢাকা ক্লাবে, সেখানে হঠাৎ দেখি যে একজন ভদ্রলোক সরাসরি আমার দিকে এগিয়ে আসছে এবং উনি আমাকে বললো যে ডাক্তার সাহেব, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তো বুঝতে পারছি যে উনি কি বলতে যাচ্ছে, আমি অনুমান করছি যে কি হতে পারে। বলে আমি আমার 2টা চোখেই আমি আপনাকে দিয়ে অপারেশন করাবো। তো আমি বললাম যে আচ্ছা।
ভালো। আমার পাশে আমার আরও কয়েকজন বন্ধু ছিল, ওরাও একটু মিটি হাসছে। তারপরে আমি বললাম যে শুনুন, আপনি যার কথা ভেবে আমাকে বলছেন এই কথা, উনি আমার বড় ভাই, কোনো অসুবিধা নেই, আপনি কবে যাবেন হ্যাঁ আমাকে বলবেন, হ্যাঁ আমি ডাক্তার ভেবেছি। আমাকে ভালোই, অনেক আড্ডাবাজি হয়েছে। এখন তুমি, আমি বুঝতে পারছি কবিতা আবৃত্তি না করার ফোন দিয়ে আছে, কিন্তু এখনই আবৃত্তি করতে হবে। শুনতে চাই আমরা। হ্যাঁ হ্যাঁ, কোনটা পড়বো? আমি কি সেই দেশভাগ নিয়ে লেখাটা নতুন তোমার যেটা ভালো লাগে, তোমার সবই ভালো লাগে। না না না, সেটা না। আর আরেকটা আমি কবিতা, এটা আমার দায়িত্ববোধ থেকে পড়তে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের এই শহরে এই 1 জুলাই গত বছরের কি মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছিল। সে সময় আমাদের প্রত্যেকের মনের অবস্থা কি ছিল আমরা সবাই জানি। তো 1 জুলাই হলি আর্টিজানে যে মর্মান্তিক যে হত্যাযজ্ঞ, এরপর আমি 4 তারিখে একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা লেখার পরপর আমি আমার অগ্রজ কবি বন্ধু মোহাম্মদুল হুদা, উনি বিডি নিউজের সাহিত্য অংশটা বিভাগটা দেখেন, ওনাকে আমি পাঠালাম। উনি তখন ঈদের ছুটি হয়ে গেছে। উনি আমাকে বললো যে তারিখ তুমি দ্রুত লেখাটা পাঠাও। তা আমি পাঠিয়ে দিলাম এবং ওটা 6 তারিখে বিডি নিউজে ওটা আপ করা হলো। এবং আমাদের হুদা ভাই, কবি নুরুল হুদা, উনি নিজেই অনুবাদ করে ওটা অবজারভারে ছাপতে দিলেন। ওটা 9 তারিখে ছাপা হয়েছিল। এবং 9 তারিখ খুব গভীর রাতে আমি একটা মেইল পাই বিডি নিউজ থেকে যে ইটালি থেকে কয়েকজন আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন। হ্যাঁ দিয়ে দাও, ফোন নাম্বারও দিয়ে দিলাম। তো তারা আমার সাথে যোগাযোগ করলো। ফাদার লুইগি, উনি একজন প্রেস্ট, উনি সাতক্ষীরা অঞ্চলে 20 বছরের উপর কাজ করে গেছেন। তো উনি ভালো বাংলা জানেন এবং উনি সরাসরি বাংলা থেকে সেই কবিতাটি ইটালিয়ান ভাষায় অনুবাদ করলেন। এবং তাদের এটার পেছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে আমরা জানি যে ইটালিতে আমাদের প্রচুর সংখ্যক প্রবাসী ভাই থাকে, ভাই বোন অনেকে, এবং তারা বহু কষ্ট করে নানান পথে সে ইটালিতে গিয়ে ওঠে। এবং এই যে ফাদার লুইগি, তাদের একটা ছোট্ট কমিউনিটি, তারা বাঙালিদেরকে সেখানে প্রাথমিকভাবে আশ্রয় দেয় এবং পরবর্তী সময়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। তো এরকম একটা বড় ঘটনা যেখানে প্রায় 9 জন ইটালিয়ান মারা গিয়েছিল, তারা খুব ওই ঘটনার পর খুব আপসেট হয়ে যায়। এবং তারা এই কবিতাটা পাওয়ার পরে ওরা হঠাৎ করে বললো, মানে তাদের যারা অন্য বন্ধু যারা তাদেরকে ডোনেট করে, বললো দেখো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের যে ফিলিংস তোমরা এই কবিতাটা পড়ো, এর মধ্যে তোমরা পাবা। এবং তারা তখন স্ব-উদ্যোগে সেটা ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে সেটা ক্যাথলিক চার্চের মাধ্যমে সারা ইটালিতে বিতরণ করে। তো এইটা আমি বলবো যে এই কবিতাটা আমি লিখেছি, কিন্তু এই কবিতাটা আমার মনে হয় যে এটা আমার প্রজন্মে শুধু বলবো না, আমাদের সবার একটা দায়। আমাদের ভেতরে যে দুঃখবোধ সেটাই এখানে, যে আমার মনে হচ্ছিল আমার ভিতরে একটা জমাট কান্না আটকে আছে, সেটা একটা কান্না হয়ে বেরিয়েছে। আমি জানি না যে আমার এই আনিলার এই আজকের আয়োজনকে এটা অন্যদিকে নিয়ে যাবে কিনা, তারপরেও আমি বাস্তবতার খাতিরে আমি এটা বলবো। আর আনিলা যে দেশে থাকে, সে জার্মান, সে গত অক্টোবরে ফ্রাঙ্কফুর্ট বইমেলার সময় আমার বইটা বেরিয়েছিল এবং এটা প্রকাশ করেছিল অন্য প্রকাশ। জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন। গুলশান হত্যাকাণ্ডে নিহত ইতালীয় নাগরিক, অন্তঃসত্ত্বা নারী সিমোনা মন্টির অনাগত শিশু মাইকেল অ্যাঞ্জেলো স্মরণে। জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন। আমার কোনো দেশ নেই, ভাষা নেই, জাতি নেই, ধর্ম অধর্ম, পাপ পুণ্যের ভেদাভেদ নেই। জীবনের বিভৎস রূপ দেখে জন্মের আগেই আমি ক্রন্দনকে গিলে ফেলেছি। আমার প্রথম নিঃশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডল একটুও বিষাক্ত করেনি। শেষ নিঃশ্বাসই পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার। মা, তুমি আমার খেলাঘর, আমার স্কুল, আমার কফিন। আমার চোখ ফোটেনি, তবু আমি দেখেছি জল্লাদের ধারালো নখে ছিঁড়ে যাচ্ছে আমার নাভি। আমার কান তৈরি হলো না, তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘণ্টা। ওই অচেনা শব্দ গির্জা, মন্দির আর মসজিদের মিনারে প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমার প্রথম শয্যাই আমার শেষ শয্যা। মাতৃগর্ভই আমার অদেখা পৃথিবীর একমাত্র গৃহকোণ। সেখানেও গাঢ় অন্ধকার নেমে এলো। রক্তের নদীতে আমি আমার মায়ের নাড়ি ধরে ভেসে ওঠার চেষ্টা করলাম,
এই ছোট হাতে নরম আঙুলে আঁকড়ে ধরার মতো কিছুই পেলাম না। আমার না ফোটা চোখ মৃত্যুর মহাযজ্ঞে রক্তের স্রোতে ভেসে যেতে দেখল কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক। বর্ণহীন আমার প্রায়ন্ধকার পৃথিবীতে কোনো পুণ্যক্ষরেরই পাঠ নেওয়া হলো না। তবু জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন। মাতৃগর্ভই আমার প্রথম কবর, কফিন ও চিতা। দাউ দাউ জ্বলে ওঠে মানুষের পৃথিবী, আমার কয়েক ফোঁটা রক্তে তার তৃষ্ণা সামান্য মেটে না। অনেক গল্প করলাম, আড্ডাবাজি করলাম, তো দুজনে দুজনে যদি একটা অভিনয় করা যায় সেটা করা যায়। তারিক, তুমি মাহবুব ভাইকে নকল করে দেখাবে, তুমি উঠে ঘুরে ফিরে দেখাতে পারো, আর মাহবুব ভাই তারিককে নকল করে দেখাবেন। মাহবুব ভাইকে নকল করলে আমার ভালোটাই করতে হবে। দাঁড়িয়ে করবে নাকি বসে করবে? আমি বিশেষ করে আমি চেম্বারের মাহবুব ভাইকে প্লিজ প্লিজ প্লিজ। মাহবুব ভাই যখন তার চেম্বারে উনি যখন পেশেন্ট দেখেন, এটাও একটা আসলে দেখার মতো বিষয়। উনি হয়তো একজন বয়োজ্যেষ্ঠ পেশেন্ট, আমি হয়তো আমার মাকে নিয়ে গেলাম, তো উনি ভাই আসলে উনি তখন খুব সিরিয়াস, ওনার তো এরকম ইয়ে থাকে চোখ দেখার জন্য নানান রকম পেশেন্ট। সে উপরে থাকলো, তারপরে মা মা বসেন আপনি, দেখি একটু একটু থুতনিটা একটু একটু উপরে তোলেন, আমি একটু দেখছি। পরে উনি দেখলাম, হ্যাঁ মা, তা আপনার কষ্ট হচ্ছে? না, ওখানে পেশেন্ট যিনি উনি বলছে যে না আমার কষ্ট হচ্ছে না। তো এইভাবে খুব আদর করে সম্মানের সাথে, এবং উনি ওনার যারা সিনিয়র পেশেন্ট তাদেরকে মা বলে সম্বোধন করেন, এবং যখন বয়স্ক কেউ পুরুষ কেউ থাকে, বাবা আপনি একটু ঘুরে দাঁড়ান, আমি একটু দেখি আপনাকে। হ্যাঁ, তারপরে আবার হয়তো দেখ তার চোখের পাওয়ারটা দেখবে। আচ্ছা আপনি বলেন তো ওই যে আপনি দূরে ওটা কী দেখছেন? হয়তো বললো যে এ কিংবা বি। আচ্ছা, আর তার নিচেরটা ওটা ভালো করে দেখেন, ভালো করে দেখার চেষ্টা করেন এটা কী এটা। তো উনি হয়তো পারছেন আর দেখছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, জি বসুন একটু আমি দেখছি। তারপরে উনি ওনার যারা জুনিয়র থেকে অ্যাসিস্ট্যান্ট ওদেরকে বললো, গড় 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 করে উনি বলে যাচ্ছে তার প্রেসক্রিপশন। হ্যাঁ, লিখে যাচ্ছে। হ্যাঁ লিখে যাচ্ছে। দুর্দান্ত, এক্স্যাক্টলি এরকমই কিন্তু করে মাহবুব ভাই। মাহবুব ভাই শুরু করেন। না, আমার আসলে যে মাঝে মাঝে তারিককে দেখি, কিন্তু ভালো লাগে দেখি কি যে এই চশমাটা থাকলে এই যে করলো এটা, এই যে মাথায় দিয়ে দিল, এইটা একটা তারিকের একটা আইকনিক ইয়ে, মানে আমি দেখি মাঝে মাঝে এটা দেখলে বুঝি যে দূর থেকে কেউ যদি ওই অবস্থায় এই তারিকই হবে। খুব মজা পেলাম, একদম আসল কাহিনীগুলোই শুনে ফেললাম। তোমরা দুজনেই তো পুরস্কার পেয়ে গেলেন, কি হবে? আমরা আমাদের কোনো অসুবিধা নেই, ভাগাভাগি করে নিই। ভাগাভাগি করে নেবে। হ্যাঁ, এবং এটা এই ভাগাভাগি শুধু পুরস্কারের ক্ষেত্রে না, জীবনের সকল ক্ষেত্রেই যদি আমরা একটু ভাগাভাগি করে নিতে পারি, আমার মনে হয় তাহলে আমরা আর একটু ভালো থাকবো। তাহলে আমি একটু উঠি এখন, পুরস্কারটা যদি দেওয়া যায়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ আমাদেরকে এত সময়, মানে আমাকে এত সময় দেওয়ার জন্য। এটা আমার জন্য একটা বড় পাওয়া।